ওকে, মাদ্রিদ বেতার যখন যেখানে যেমন, মাদ্রিদ বেতারে আমাদের আহ, একটা জিনিস আমরা শেয়ার করি প্রায়, যে আউট অফ কনটেক্সট মাদ্রিদ বেতার। আমি এই মুহূর্তে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম, এটা শেয়ার করতে পারছি না, ফর সাম রিজন হচ্ছে না। সেটা হচ্ছে, জিসানকে কিছুক্ষণ আগে বললাম যে পডকাস্টে আসো, জিসান আমাকে বললো আমি একটা ভাষণ শুনতেছি। দ্যাটস দ্য উইয়ার্ডেস্ট রেসপন্স আই হ্যাভ গটেন ফ্রম এনিওয়ান অন আওয়ার গ্রুপ চ্যাট। অবশ্য আমাদের গ্রুপ চ্যাটটা একটু উইয়ার্ড। আমাদের গ্রুপ চ্যাটটার মানে কভার ফটোতে অনন্ত জলিলের ছবি for the last 4 years for some reason, and we didn't we didn't have any reason to change that. So ওই গ্রুপ চ্যাটে আসলে এই ধরনের রিপ্লাই হয়তো আসতেও পারে যে পডকাস্টে আসুন জি স্যার, ইজ লাইক আমি একটা ভাষণ শুনতেছি। এনিওয়েজ গাইজ, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে এই মুহূর্তে লাইভে আছি মাদ্রিদ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেখানে মাদ্রিদ বেতার প্রাইমের নাম ঘোরাফেরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার কারণ হচ্ছে আমরা আজকে আমাদের সাধারণ দর্শকদের জন্য মাদ্রিদ বেতার প্রাইম বিষয়ক আমাদের নতুন কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো শেয়ার করবো। একই সাথে এটা আমাদের মাদ্রিদ বেতার প্রাইমের দর্শকদেরও জানা দরকার। এই মাস থেকে আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজ কীভাবে রিওপেন হচ্ছে, আগামী মাসে আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজ প্রাইম মেম্বারদের, প্রিভিয়াস মেম্বারদের জন্য কীভাবে তাদের রিনিউয়ালটা রিওপেন হচ্ছে, এগুলো আলোচনা করবো। এবং এর সাথে আসলে মানে আমাদের প্রাইমের কন্টেন্টেও কিছুটা পরিবর্তন আসবে, পরিবর্তনগুলো কেমন সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করার একটু জায়গা আছে। এছাড়া রিয়াল মাদ্রিদ এখন দল হিসেবে খুব ভালো অবস্থায় আছে। দিস ইজ, এই ভালো মুড কতদিন থাকে না থাকে তার কোনো বিন্দুমাত্র গ্যারান্টি নেই। তো এই ভালো মুড থাকতে থাকতে ভালো মুডে যেন একটা পডকাস্ট করে ফেলা যায়, সেটারও একটা অভিপ্রায় হচ্ছে আজকের এপিসোড। সো গাইজ, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্যাট। আমরা বাংলাদেশে এই মুহূর্তে সোমবার সকাল 11টা বাজে। আমার এখানে সোমবার হতে আর 1 মিনিট বাকি। এনিওয়েজ, সোমবার সকাল 11টায় পডকাস্ট, এটা আই থিঙ্ক ইট ব্রিংস আস ব্যাক টু কোভিড ডেজ। কোভিডের সময় আমরা সপ্তাহে 5 দিন পডকাস্ট করতাম, লাইক দোজ আর দ্য ডেজ। এবং তখন এরকম সোমবার সকাল 10টার মতো একটা টাইম স্লটে হয়তো অনেক সময় পডকাস্ট করা হয়েছে। আই ডু রিমেম্বার দোজ ডেজ ভেরি ফন্ডলি। মাদ্রিদ বেতার প্রাইমের প্রসঙ্গে আসবো। দর্শকরা অনেকে জয়েন করছেন, দেখতে পাচ্ছি। যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ। মাদ্রিদ বেতার প্রাইম বিষয়ক যে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো আছে সেগুলোতে আমরা এই পডকাস্টের মাঝখানে ইনজেক্ট করার চেষ্টা করবো এবং শেষে আবার আলোচনা করবো। বাট তার আগে আমাদের দল নিয়ে কথা বলতে চাই। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যেরকম ফুটবল খেলছে, এরকম ফুটবল বিগত 2-3 বছরে খেলেনি। এই বিগত 2-3 বছরের মধ্যে কিন্তু একটা চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, একটা লা লিগা টাইটেল এবং একটা কোপা ডেল রে টাইটেল, যদিও সেটা তেমন গুরুত্বপূর্ণ কোনো ট্রফি না। আমি আর জিসান একসময় যদিও এই ট্রফিকে লা লিগা ট্রফির থেকে গুরুত্বপূর্ণ ট্রফি বলে ক্লাসরুমে চালানোর চেষ্টা করেছি, কিন্তু যাই হোক, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ 2011-এ লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের জয়ী ও ছিল আমাদের দল, কিন্তু তারা সেই সময় হচ্ছে এই ধরনের ফুটবল খেলতে পারেনি। কার্লো আনচেলত্তিকে নিয়ে আমার মনে হয় আমাদের 3 জনের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা করেছি আমি, কিন্তু আমারও আসলে কার্লো আনচেলত্তির এই যে অসাধারণ রিসার্জেন্স, এটা নিয়ে কিছু না কিছু কথা আজকে আলাদা করে বলতে হবে। এবং এরিক এবং জিসানের বক্তব্যটাও শুনবো। এরিক, you have been to Madrid, you have seen the team getting riled up by the fans ahead of a Clasico. তুমি সেখানে হচ্ছে Valdebebas and everything, you've seen a lot. বাট সামহাও আমাদের ক্লাবটা কিন্তু এমন একটা ক্লাব যেখানে ভালো হোক ফুটবল, খারাপ হোক ফুটবল, দের ইজ সাম টেনশন ইন দি এয়ার অলওয়েজ। কারণ তোমার এটা এক্সপেকটেশনের কারণে হোক বা ট্রফির চাপের কারণে হোক, হয়তো ম্যানেজারের সাথে তোমার মিডিয়ার সম্পর্ক যেমন হোক, দের ইজ, এটা ফিল করা যায় হয়তো অনেক দূরে বসে যে মাদ্রিদের এয়ারে সবসময় একটা টেনশন কাজ করে। বাট এই টেনশনটা, এই স্নায়ু চাপটা হয়তো এই মুহূর্তে মাদ্রিদের এয়ারে নেই। এটাও আবার অনেক দূরে বসেই তোমার ফিল করা যায়, অন্তত ওভারঅল ক্লাবের ভাইভ দেখে। টনি ক্রুজকে তোমার ওই একটা সানগ্লাস পরিয়ে পোস্ট দেওয়ানোটা যে কত কঠিন একটা কাজ, এটাও কিন্তু হচ্ছে এডওয়ার্ডো কামাভিঙ্গা করে দেখিয়েছেন। সো
এই সব কিছু মিলে ক্লাবের এই মুহূর্তে যে ভাইভ, ক্লাবের এই মুহূর্তে যে তোমার মরাল, ইটস ভেরি ডিফিকাল্ট টু রুইন দ্যাট, ইটস ভেরি ডিফিকাল্ট টু প্লে উইথ দ্যাট। এবং এদিকে আমরা বারবার ট্যাকটিক্স নিয়ে কথা বলি, আমরা ডেটা নিয়ে কাজ করি, খেলার ডেটা অ্যানালাইসিস করি, বাট এগুলা ডেটা ট্যাকটিক্স এগুলোর কথাগুলো আসলে আদতে ইনট্যাঞ্জিবল, বাট এগুলোকে যদি আমরা একটা ট্যাঞ্জিবল ট্যাগ দিই, ইনট্যাঞ্জিবল যেগুলো সেটা হচ্ছে তোমার খেলাটার মেন্টাল সাইড। একজন কোচ মেন্টালি একটা টিমকে তোমার কিভাবে চার্জড আপ রাখতে পারেন বা কিভাবে চালিয়ে নিতে পারেন যখন তার প্রথম একাদশের 6 জন খেলোয়াড় ইনজুরিতে, মানে তার গালা 11 যেটা সেটার 5 থেকে 6 জন খেলোয়াড় এই মুহূর্তে মাঠে নামতেই পারছেন না এবং তারা দীর্ঘদিন আরও মাঠে নামতে পারবেন না। সেই সময় আমরা নাপোলির মতো দলকে ঘরের মাঠে 4 গোল দিচ্ছি, গ্রানাডার মতো দল, লালিগার নিচের সারির দল, এই ম্যাচগুলোতে আমরা সাধারণত স্ট্রাগল করি, এই ম্যাচগুলো আমরা স্ট্রাগল করতে করতে বের করে আনছি। কাদিজের সাথে ম্যাচগুলোতে আমরা, মানে আমরা চ্যাম্পিয়ন্স লিগের বড় বড় ম্যাচে স্ট্রাগল করি না, আমরা কাদিজের সাথে খেলায় স্ট্রাগল করি। এই ম্যাচগুলো আমরা তোমার যেভাবে রিয়াল মাদ্রিদের আসলে কাগজে কলমে হেসে খেলে বের করে আনা দরকার সেভাবে বের করে আনছি। দানি কারবাহাল, যাকে আমি তো একেবারেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিলাম, তিনি এখন মানে হি ইজ অ্যাগেইন ব্যাক ইন দ্য হায়ারার্কি অফ দ্য বেস্ট রাইট ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই সব কিছুর মূলে এই জিনিসগুলো যখন কাজ করে না, তখন যেহেতু কার্লো আনচেলত্তির সমালোচনা করেছি, বিকজ হি ইজ দ্য লিডার, আমার মনে হয় এখন তার প্রশংসা তিনি অবশ্যই দাবিদার, এবং তিনি এই কাজগুলো কীভাবে করছেন সেটা ডিসকাস করাও, বিশেষ করে মাদ্রিদ বেতারের মতো একটা প্ল্যাটফর্মের, এটা আমাদের অলমোস্ট কর্তব্যের মধ্যে পড়ে। হাউ আর ইউ সিইং দিস চেঞ্জ অফ এয়ার ইন দ্য টিম, এরিক? এটা দিয়ে শুরু করতে চাই। দেখো মেহেদি, আমার কাছে সবচেয়ে বড় চেঞ্জ যেটা লাগে সেটা হচ্ছে যে আমরা সবসময় রিয়াল মাদ্রিদ ফ্যান বেস দের আমাদের ক্লাব প্রতি যে এক্সপেকটেশনটা থাকে যে রিয়াল মাদ্রিদ হ্যাজ টু উইন অ্যাট অল গেমস। তোমার আমাদের যে গোল্ডেন জেনারেশন যেটা আমরা রিয়াল মাদ্রিদ দেখেছি, তাদেরকে অনেককেই এখন আমরা অনেক ইনফর্মাল কনভারসেশনে হচ্ছে তাদের রিয়াল মাদ্রিদের সময়টার কথা জানতে পারি। সেটা তোমার লুইস ফিগো বলো, সেটা তোমার ডেভিড বেকহাম বলো, রবার্তো কার্লোস বলো না কেন, ইভেন রোনালদো অ্যাজ ওয়েল, উই হ্যাভ সিন আ ফিউ অফ দিস কনভারসেশনস অফ দেয়ার টাইম ট্রান্সলেটিং ব্যাক টু দ্য কারেন্ট টাইমস। তো আমি দেখছি যেখানে রবার্তো কার্লোস হাসতে হাসতে বলছে যে তোমার ইফ ইউ আর ইন রিয়াল মাদ্রিদ ইউ হ্যাভ টু উইন, দিস ইজ অ্যান ইম্পসিবল আইডিয়া বিকজ ফুটবল গেম ইউ হ্যাভ উইনস অ্যান্ড লুজেস, বাট রিয়াল মাদ্রিদে দেয়ার ইজ নো রুম টু লুজ। তো প্রতিটা ম্যাচে ইউ স্টিল লুজ, বা প্রতিটা ম্যাচে যে পরিমাণে ইম্প্যাক্ট এটা ফেলে একজন নতুন খেলোয়াড়ের উপরে, সেটা আসলে আমাদের, আমরা যারা ক্যামেরার পিছনে হেডফোন লাগিয়ে বসে মনে করো ম্যাচ অ্যানালাইসিস করি, আমাদের পক্ষে আসলে এই অনুভূতিটা ধরার জন্য তোমার ৮০,০০০ ৯০,০০০ দর্শক ভরা স্টেডিয়ামের ভিতরে এবং ৫ লাখ স্টেডিয়ামের বাইরে যে মানুষজন আছে তাদেরকে তাদের দিকে তাকায় আসলে জিনিসটা বুঝতে হবে যে দ্যাটস দ্য অ্যাটমসফিয়ার দ্যাট হ্যাজ বিন গোয়িং অন ফর ডেকেডস অন এন্ড। তো সেখান থেকে যেটা আমি সবচেয়ে বড় জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমার রিয়াল মাদ্রিদের স্টার স্টাডেড অ্যাপ্রোচটা আসলে পোস্ট ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যাজ রিডিউসড আ লিটল বিট। তোমার ইটস তাদের ট্রান্সফার পলিসিতে যেরকম পরিবর্তন এসেছে সেরকম আসলে পরিবর্তন এসেছে তোমার দ্য ওয়ে উই প্রসেস ফুটবল গেমস দিস ডেজ। তো লা লিগার কোয়ালিটি যে তোমার বিগত 5 বছরে আস্তে আস্তে নামা শুরু করেছে পোস্ট 2018, এটা যেহেতু সত্য, তো এখন আসলে তোমার ফোকাসটা কিছুটা হলেও লা লিগার বাইরে তোমার হচ্ছে চলে এসেছে যে ইটস গিভেন দ্যাট রিয়াল লা লিগা হ্যাজ became like a 2 or 3 horse race apart from this season যেখানে Girona is playing good, but we all know that there is a possibility Girona may not be able to keep up this run. So coupled with this new idea যে নতুন প্লেয়ার যাদের বয়স 18 19 20 বছর, যারা 16 17 বছর থেকে খেলছে, সো তারা হচ্ছে তোমার রিয়াল মাদ্রিদের এই নিউ জেনারেশন অফ থিঙ্কিং, পোস্ট মডার্নিস্ট এটা যাকে বলে, তোমার সেই এই 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 জনরা অফ ফুটবল নিয়ে এসেছে যে দেয়ারস গোনা বি ফান, দেয়ারস গোনা বি এক্সাইটমেন্ট, এন্ড দেয়ারস গোনা বি গেমস ওয়্যার রিয়াল মাদ্রিদস গোনা উইন, দেয়ারস গোনা বি গেমস ওয়্যার রিয়াল মাদ্রিদস গোনা লুজ। তো আমার মনে হয় লিভারপুলের এগেইনস্ট লাস্ট যে চ্যাম্পিয়ন্স লিগটা রিয়াল মাদ্রিদ জিতলো, দ্যাটস ওয়াই the attitude has changed a lot, because it shows that this group of people can achieve something big together.
তোমার এখানে কোন রকম এরকম চিন্তা ভাবনা নাই যে ইউ আর বাইং প্লেয়ার্স বিকজ ইউ ক্যান নট উইন। ইউ হ্যাভ অলরেডি ওয়ান উইথ ফেডেরিকো ভালভার্দে, ইউ হ্যাভ অলরেডি ওয়ান উইথ ভিনিসিয়াস জুনিয়র, ইউ হ্যাভ অলরেডি ওয়ান উইথ রদ্রিগো। সো নাও ইটস the question is more about, can you sustain these players, can you find room for all? তো জিশান আসার আগে তোমাকে পডকাস্টে যেটা আমি বলছিলাম যে রিয়াল মাদ্রিদ হ্যাজ চেঞ্জ সিগনিফিকেন্টলি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবের কোনো স্ট্রাইকার নাই দলের মধ্যে, রাইট? এবং না থাকা অবস্থায় ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো একজন মিডফিল্ডারকে দলে ভিড়িয়ে তাকে দিয়ে যে শ্যাডো স্ট্রাইকারের রোলটা ক্রিয়েট করা হয়েছে, দিস ইজ সামথিং দ্যাট I thought I would never see at Real Madrid, because this is something that I never thought that can happen in the world of football, যেখানে এখন ট্র্যাডিশনাল স্ট্রাইকারের ধারণাটাই আসলে চেঞ্জ হচ্ছে। তো উত্তরটা আসলে বড় হয়ে গেল, বাট আসলে there is more than one way of looking at this. আমার কাছে মনে হয় that victory is what changed the attitude of the fans, and that's why we are now a bit relieved about this generation of players, which is why it makes easier for Bellingham to play better. It makes easier for Rodrigo to play better. Rodrigo is someone I have bashed a lot in here. আমরা রড্রিগোর প্রসঙ্গে অবশ্যই আসবো। জিসান, কার্লো আনচেলত্তির ব্যাপারে কথা বলার জন্য আই নো ইউ আর অলওয়েজ দ্য রাইট পারসন ইন হুইচ এভার অবজেক্টিভ ম্যানার উই ওয়ান্ট টু টক অ্যাবাউট হিম। আমরা কার্লো আনচেলত্তির, আমি স্পেসিফিকলি, যেমন আমরা মাদ্রিদ বেতারে এই জিনিসটা আগেও স্ট্যাবলিশ করার চেষ্টা করেছি যে তোমার এই যে সুন্দর ফুটবলের পূজারী, তারপর হচ্ছে তোমার ওই যে ফুটবল ধর্মের অনুসারী, ক্রুইফ ধর্মের অনুসারী, এদের সবসময় একটা ইয়ে থাকে যে ট্যাকটিক্সই হচ্ছে তোমার ফুটবলের শেষ কথা। কিন্তু আমরা এক্সকিউজ মি, আমরা বারবার এটা তোমার দেখেছি যে অ্যাটলিস্ট রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে প্লেয়ারদের সাথে কোচের সম্পর্কটা এই ট্যাকটিক্সকে ছাপিয়ে যায় অলমোস্ট সব সময়। এবং রিয়াল মাদ্রিদে অফকোর্স যারা কোচ হয়ে আসেন তারা ট্যাকটিক্সের তেমন কিছু না জেনে ঠাস করে কোচ হয়ে বসেন, ব্যাপারটা এরকম না। বাট রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার জন্য ইউ হ্যাভ টু বি আ ভেরি 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 লাইক ইউ হ্যাভ টু বি দ্য ক্রেম ডে লা ক্রেম অফ ম্যানেজার্স। তো সেই ক্রেম ডে লা ক্রেমের মাউন্টেনের যদি মনে করো সর্দারের কথা বলি, সেটা হচ্ছেন কার্লো আনচেলত্তি। যেমন আমি একটা ছবি দেখাতে চাই, যেই লোক রোনাল্ডো নাজারিও কাকার সাথে বসে ভাবে সীসা টেনে এসেছে, তার জন্য ইটস প্রবাবলি নট ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড রড্রিগো। তোমার ভিনিসিয়াস জুনিয়র আর রড্রিগোর আইডলের আইডল রোনাল্ডো নাজারিও। মানে ভিনিসিয়াস জুনিয়র আর রড্রিগোর তো আইডল হচ্ছে মনে করো নেইমারের জেনারেশনের আইডল ফিগার হচ্ছে রোনাল্ডো নাজারিওর জেনারেশন। তাদের সাথে আনচেলত্তি লিটারালি স্মোকড সীসা ইন এ সীসা লাউঞ্জ। সো আমরা এই একই মানুষ যখন আবার তোমার দের ইজ নাথিং দ্যাট হি ক্যানট ডু টু পিপল লাইক ভিনিসিয়াস অ্যান্ড রড্রিগো। এবং এটা কিন্তু আমরা তাদের খেলার মধ্যে ভিনিসিয়াস, রড্রিগো, কামাভিঙ্গা, বেলিংহাম, এই তাদের এন্টায়ার জেনারেশনের খেলার মধ্যে জিসান দেখি। আমি আরেকটা ছবি দেখাতে চাই, জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদে 5 নাম্বার জার্সি নিয়েছে, যার জন্য তারও কোচ আনচেলত্তি ছিলেন। ইটস লাইক দিস বগলস মাই মাইন্ড সো মাচ যে রিয়াল মাদ্রিদের এখন প্রত্যেকটা প্লেয়ার, সেদিন দেখলাম যে ইংলিশ আন্ডার-17 দলের এক প্লেয়ার গোল দিয়ে জুড বেলিংহামের মতো সেলিব্রেট করছে। জুড বেলিংহামের বয়স 20, হি ইজ অ্যান আইডল অ্যাট 20 ইয়ার্স অফ এজ। সো সেই প্লেয়ারেরও আইডল যিনি, তারও কোচ কার্লো আনচেলত্তি ছিলেন। এবং কার্লো আনচেলত্তি এই যে জুড বেলিংহামের জন্য রিয়াল মাদ্রিদের 4-3-3 ফরমেশন ভেঙে 4-4-2 ডায়মন্ড ফরমেশনে খেলাচ্ছেন, এটাই উনি আরও 25 বছর আগে জিদানকে নিয়ে করে এসেছেন। সো নাথিং he does is new. He has everything he does is probably he's doing it for the 3rd or 4th time. I think that helps a lot with that kind of experience. এবং এক্সপিরিয়েন্সের আসলেই কোনো বিকল্প নেই, এইটার অন্তত ফুটবলে সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হয়তো কার্লো আনচেলত্তি। এখন একটা কথা আছে, ডিসক্লেমার আছে এখানে, যে রিয়াল মাদ্রিদ যদি আবার ফেব্রুয়ারি মাসে সব ট্রফি বসে হেরে থাকে, আমরা কার্লো আনচেলত্তির সমালোচনা করব, এই পডকাস্টই করব, আমরা হয়তো 3 জন মিলেই করব। অ্যান্ড both are fine. When someone is doing well, you talk about the things that they are doing well, and when someone is doing not doing something well, you can talk about that objectively too. দুইটার কোনোটাকেই এক্সট্রিম ধরার আমার মনে হয় সুযোগ থাকা উচিত না। বাট এনিওয়েজ জিসান, আমি কার্লো আনচেলত্তির ম্যানেজিং অ্যাসপেক্টটা থেকে আসলে ডাইগ্রেস করতে চাই না, এবং আমি মাইক্রোফোনটা তোমাকে দিতে চাই যে হাউ ডাজ হি স্টিল কিপ লাইক ডুইং দিস? He's not like a young guy. He's one of the most senior
active coaches right now. How does he still motivate himself to do it more than anyone else? আমার মনে হয় তোমার প্রশ্নটা যেহেতু লম্বা, প্রশ্নের মধ্যে আসলে অনেক কিছুর উত্তর আছে। জি ফার্স্ট পার্টটা হচ্ছে মনে করো যে ম্যান ম্যানেজমেন্টের প্রশ্নটা। আমরা অনেক সময় বলি যে এই যে তুমি যেটা বললা যে ট্যাকটিক্স খুবই ইম্পর্টেন্ট, ট্যাকটিক্স ম্যান ম্যানেজমেন্টের চেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো একটা স্কুল অফ থট। এখন ট্যাকটিক্যাল অ্যাকুমেন আসলে কখন সবচেয়ে বেশি দরকার হয়? যখন স্কুলের বাচ্চাদেরকে কোচিং করানো হয়, বিকজ তারা আসলে কেউ নিজেদের রোল সম্পর্কে 100% ক্লিয়ার না। তাদেরকে বলে দিতে হয় যে তুমি এই জায়গাটাতে এই সময় থাকবা, এন্ড গেমের ইন ডিটেইল তখন কোচকে কন্ট্রোল করতে হয়। বয়স ভিত্তিক দলেও এই জিনিসটা একটা পর্যায় পর্যন্ত থাকে। তারপর তুমি যত বড় ক্লাবে যাবা তত এই জিনিসটার ইম্প্যাক্ট তোমার কমতে থাকবে। তারপর তুমি যদি ফোর্সফুলি এটাকে একটা টিমের সাথে ইন্টিগ্রেট করতে চাও তাহলে সেটা তোমার আইডিওলজিক্যাল চয়েস, বাট ইটস নট নেসেসারি যে তোমাকে জিনিসটা করতে হবে। বিকজ ওয়েন ইউ আর ডিলিং উইথ দ্য ফাইনেস্ট প্লেয়ার্স ইউ ক্যান গেট, তোমার আসলে মানে ওইখানে রান্নার নিয়মের চাইতে জিনিসগুলার উপাদানের ভ্যারিয়েশন গুলাকে সেলিব্রেট করাটা বেশি ইম্পর্টেন্ট টু হ্যাভ সামথিং গুড অন ইউর প্লেট। তো এখানে পলিসিটা লিটারালি এরকমই যে তুমি যদি মানে ট্যাকটিক্স নিয়ে সারাদিন পড়ে থাকো এবং তুমি যদি আজকে লিওনেল মেসিকে ট্র্যাক ব্যাক করতে বলো, তাহলে দিস উইল নট ওয়ার্ক আউট, ইভেন দো বাই টেক্সট বুক that is what you are supposed to do, but তোমাকে এটা বুঝতে হবে Lionel Messi wouldn't have scored like this many goals if he tracked back. না, he wouldn't track back. আরেকটা জিনিস হচ্ছে যে তারপরও ধরো ফিজিক অনুসারে ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক সময় জিদান কিংবা আনচেলত্তি নিজেও আসলে একটা সময় পর্যন্ত ট্র্যাক ব্যাক করিয়েছে। আবার কোন কোন ম্যাচে সেটা থেকে তাকে মুক্তিও দেওয়া হয়েছে যে না, এটা আসলে করার দরকার নাই। তার পিছনে লেফট ব্যাককে অনেক বেশি গ্রাউন্ড কভার করতে হয়েছে। সেই কাজ করতে গিয়ে মার্সেলো ভিয়েরা লেজেন্ড হয়ে গেছেন অলমোস্ট, বিকজ হি কাভার্ড সো মাচ গ্রাউন্ড যে তাকে অ্যাটাকিং থার্ডে দেখতে দেখতে আমরা আসলে তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন গুলা কিন্তু ভুলে গেছিলাম। এখন যখন পরবর্তী জেনারেশনাল লেফট ব্যাকরা এসে জায়গাটা নিতে পারছেন না, তখন আমরা রিয়েলাইজ করছি আসলে মার্সেলো তো এই জায়গাটা তো মোটামুটি ভালো সার্ভিস দিতেন, বিকজ আদারওয়াইজ মানে আমরা কিভাবে আসলে এতগুলো ট্রফি জিতেছিল এগুলো করে। তো এই রোল গুলা ইনভেন্ট করাও কিন্তু ট্যাকটিক্যাল অ্যাকুমেনের পার্ট। আবার একই সাথে একটা ফরওয়ার্ডকে বলা যে তোমাকে আসলে ট্র্যাক ব্যাক করতে হবে কিংবা করতে হবে না, কিংবা লেফট ব্যাককে বলা যে তোমাকে সামনে যেতে হবে, এগুলোও ম্যান ম্যানেজমেন্টের পার্ট। তো ট্যাকটিক্স এবং ম্যান ম্যানেজমেন্ট আসলে একটা আরেকটার ম্যাটার অ্যান্টি ম্যাটার না, এটা মানে একটা আরেকটার সাথে কোহেসিভ জিনিস। এবং একটাতে তুমি যদি ভালো না হও তাহলে আরেকটা কোনোদিনও তোমার কাজ করবে না। তুমি যদি ট্যাকটিক্যালি না জানো যে তুমি কি করতে চাচ্ছ, তুমি ম্যান ম্যানেজমেন্ট করে কি করবা, মানুষকে কনভিন্স করবা যে তুমি ভালো খেলতে পারবা। এটা যদি হতো তাহলে তো বাংলাদেশ ক্রিকেট দল এতদিনে বেশ কয়েকটা শিরোপা জিতে যেত, বিকজ এখানে তো আসলে উৎসাহ দেওয়ার বা তালি বাজানোর লোকের কোনো অভাব নাই। দুই নাম্বার জিনিস যেটা এই জেনারেশনে মানে উনি কিভাবে আসলে এখনো জিনিসটা করছেন, এটা মনে হয় একটা খুব বড় প্রশ্ন। সো রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে যখন তুমি 16 বছর থেকে শুরু করে 24 বছর বয়সী একটা কন্টিনজেন্ট নিয়ে মোটামুটি ডিল করছো, এখানে ছোট ছোট ডিটেল অনেক বড় বড় পার্থক্য তৈরি করতে পারে, বিকজ দিস গাইজ আর স্টিল কিডস, দে আর নট সুপারস্টারস যে মানে যে আন্দ্রে পির্লোর মতো বিকালবেলা গেম খেলতে খেলতে সন্ধ্যাবেলায় বিশ্বকাপ জিতে যাবে। এদেরকে মোটিভেট করার জন্য ছোট বড় অনেক কিছু করতে হয়। তো গত কয়েকদিন যারা গত 2টা বা 3টা ম্যাচে প্রবাবলি যারা রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের বিল্ড আপের এনভায়রনমেন্টটা ফলো করেন, তারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে দল যখন টানেল থেকে বের হয়ে আসে তার ঠিক আগের যে দরজাটা, এটার পাশে অবশ্যই সবসময় একটা বড় ভিনাইল থাকে, বড় একটা পোস্টার থাকে। তো এটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে। এটাতে যে খেলোয়াড়দেরকে এখন দেখা যাচ্ছে তাদের প্রত্যেকের বয়স এরকম 16 থেকে 24 বছরের মধ্যে। ভালভার্দে হচ্ছে সবচেয়ে সিনিয়র ওই ভিনাইলের মধ্যে, সবচেয়ে ছোট হচ্ছে 19 বছর এর সদ্য পা দেওয়া এডওয়ার্ডো কামাভিঙ্গা। তো এই যে দল যে তাদেরকে ট্রাস্ট করে বা দলের ব্র্যান্ডিং এর কিংবা দলের পরিচয়ের একদম ফোরফ্রন্টে যে তারা চলে আসছে, এটা কিন্তু একটা মেসেজ দেয় যে দে আর রিয়াল মাদ্রিদ, দে আর নট রিয়াল মাদ্রিদ নিউ গার্ড এনিমোর, দে আর দি মেইন টিম। এখন আমাদের দলের ইনজুরি সমস্যা প্রকট, আমরা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের মেইন গোলকিপার দলে নাই, মেইন স্ট্রাইকারকে এই মৌসুমের শুরুতে আমরা ছেড়ে দিয়েছি, মেইন ডিফেন্ডার দলে নাই, মেইন ডিফেন্ডার দলে নাই। সেকেন্ড বেস্ট প্লেয়ার ছিলেন যিনি গত মৌসুমে, তার আগের মৌসুমে এবং তার আগের মৌসুমে, সে ভিনিসিয়াস জুনিয়র এখন মাঠেই নেই। সো আমাদের এখন আসলে প্রত্যেক ম্যাচে ভয়ে কাঁপার কথা, বাট যারা খেলছেন তারা কিন্তু স্টেপ আপ করতে পারছেন। এই ছোট ছোট বিলিভ গুলো ইনস্টল করা, মানে এটা জাস্ট কার্লো আনচেলত্তি না, ইন জেনারেল গোটা ক্লাবের সিস্টেমটাই এখন কিন্তু এই
পরিবেশটা তৈরি করতে সক্ষম হচ্ছে যে দে শুড বি এবল টু ডু ইট। ইভেন দেখো তুমি যদি ব্রাহিম ডিয়াজকে যে ম্যাচগুলোতে খেলানো হচ্ছে, তুমি যদি তার ম্যাচে ইনভলভমেন্ট দেখো, ইটস নট যে সে তার পার্সোনাল জায়গা করার জন্য খেলছে, এরকম প্লেয়ার আমরা পেয়েছি মাঝখানে যে জাস্ট পার্সোনাল জায়গাটায় সিকিউর করার জন্য খেলছে। ব্রাহিম ডিয়াজ কখনো কিন্তু তার পজিশন নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেন নাই, কোনো কমপ্লেন করেনি, তাকে যতটুকু খেলানো হচ্ছে খেলছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এন্ড রেজাল্ট সহ খেলছেন। সো পুরো ব্যাপারটা একটা ওই যে আমরা যে পডকাস্ট করি না, গুড ভাইবস অনলি। সো দলের মধ্যে এখন সিচুয়েশনটা হচ্ছে গুড ভাইবস অনলি, এটা ক্রেডিট আনচেলত্তির। এখন ওই যে বাট তুমি যেটা বললা যে গুড ভাইবস এর উপরে নির্ভর করে একটা সময় পর্যন্ত অনেক দূর যাওয়া যায়, এবং আই উইশ যে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা এই জিনিসটা চালু রাখবো, ব্রেকের আগ পর্যন্ত। মানে আমাদের তো ইতিহাস আছে গত 5 বছরের মধ্যে ব্রেকের আগেই লিগ জিতে যাওয়ার। সো ওরকম একটা সিচুয়েশনে গিয়ে যদি এবার আমরা শেষ করতে পারি, ওরকম অত ভালো হয়তো হবে না, বাট ওরকম একটা মেন্টাল কন্ডিশনে গিয়ে যদি শেষ করতে পারি, চ্যাম্পিয়ন্স লিগ যখন আবার শুরু হবে তখন ইটস আ টোটালি ডিফারেন্ট বল গেম। বাট মেন্টালিটিটা যদি আমরা ক্যারি করে নিয়ে যেতে পারি, তখন দল বুঝবে যে আমাদের সেকেন্ড দলটাও কিন্তু আসলে ফার্স্ট দলটার কাছাকাছি পারফর্ম করতে পারে, ইভেন ইফ দ্য ফার্স্ট টিম ইজ নট পসিবল অ্যাভেলেবল। লাস্ট টাইম 2016-17 সালে জিদান যখন কোচ ছিলেন, মোটামুটি এই আইডিওলজির উপরেই কিন্তু দল শিরোপা জিতে এসেছিল, এবং আনচেলত্তি লাস্ট যেবার ব্যর্থ হয়েছিলেন 2014-15 মৌসুমে, ওই মৌসুমের শুরুতেও এরকম মেন্টালিটি ছিল, জাস্ট ইনজুরি ম্যানেজমেন্টের কারণে শেষ পর্যন্ত হয়নি। সো ইট ক্যান স্টিল গো বোথ ওয়েজ। বাট এই যে এখন আমরা ভালো একটা মোমেন্টে আছি, আমরা 2014-15 সালে যখন কথা বলেছি, আমরা কিন্তু বলেছি যে আসলে ওই সময়টাতে দল যে অবস্থায় আছে, এত ভালো ফুটবল প্রবাবলি তার আগের 5 বছরের দল কখনো খেলেনি। এখন আবার আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটাও আসলে দল গত 4-5 বছরের মধ্যে খুব কম খেলেছে। এখন ইস্যু হচ্ছে যে আনচেলত্তির ইতিহাস আছে, ইতিহাসের সবচেয়ে ভালো ফুটবল খেলে ওই মৌসুম ট্রফি শূন্য থাকেন। আনচেলত্তি আবার নভেম্বরে তার ফুটবল পিক করিয়ে ফেলেছেন, ইভেন দো দেয়ার ইজ নো প্লেয়ার অ্যাভেলেবল। হোপফুলি এবার ইনজুরি ম্যানেজমেন্ট উইল বি বেটার এন্ড 2014-15 won't repeat itself. এবং এখানে আরো একটা ব্যাপার হচ্ছে হাউ ইট বিকামস ইভেন মোর ইমপ্রেসিভ। এই যে তুমি বললে যে আমাদের মেইন গোলকিপার নেই, আমাদের মেইন ডিফেন্ডার নেই, কিন্তু রুডিগার ইজ প্রবাবলি গোয়িং থ্রু ইজ বেস্ট ডিফেন্সিভ সিজন অ্যামাং দ্য লাস্ট 5 years। মেইন গোলকিপার নেই, লুনিন আসলেই হচ্ছে এখন, মানে তোমার কেপা ইঞ্জুরিতে মেইন গোলকিপার করতে হতে নেই, এরপর কেপা ইঞ্জুরিতে বললে লুনিনও দেখা যাচ্ছে ক্লিন শিটের পর ক্লিন শিট, ম্যাসিভ সেভের পেনাল্টি ঠেকিয়ে দিচ্ছেন লুনিন তোমার। তার উপর হচ্ছে ওই যে আমরা যে একটা স্ক্যামের শিকার হয়েছে আর্দা গুলার নামে একটা হলোগ্রাম কিনে, সেই হলোগ্রামও কিন্তু আসলে তোমার এখনো খেলা শুরু করেনি। আই স্টিল বিলিভ ইজ জাস্ট এ হলোগ্রাম, হি ডাজন্ট রিয়েলি এক্সিস্ট, বাট সেই হলোগ্রামও যদি একসময় খেলা শুরু করে, আমাদের কিন্তু একটা প্লেয়ার এখনো খেলেইনি, মানে দলে আছে সে এখনো খেলেইনি। সো এই সব কিছু হ্যাঁ এনএফসি যাই হোক, আমরা বলেছিলাম যে আমরা একটু রড্রিগোকে নিয়ে কথা বলতে চাই। আনচেলত্তির রিসার্জেন্সটা যেরকম এই মৌসুমে, রড্রিগোর রিসার্জেন্সটাও আনচেলত্তির রিসার্জেন্সটার সাথে মিলে আছে। রড্রিগো এই মৌসুমে এক সময় টানা আই থিঙ্ক 12 ম্যাচে কোনো গোল দেননি। যে দলের স্ট্রাইকার নেই, এবং যা রড্রিগো আছেন তাই স্ট্রাইকার নেই, অনেকটা এইরকম ভরসা করেই যেই দলের স্ট্রাইকার ছিল না, সেই দলের রড্রিগোর কাছ থেকে কিন্তু আসলে 12 ম্যাচে 1 গোল, এটা অনেকটা আনথিঙ্কেবল একটা জিনিস ছিল। লিওনেল মেসি রড্রিগোকে ব্রাজিল আর্জেন্টিনার খেলায় এরকম কি ভয়ঙ্কর কথা বলেছেন যে রড্রিগো এখন প্রত্যেক ম্যাচে 2টা করে গোল দেয়। আই হ্যাভ নো আইডিয়া, বাট থ্যাংক ইউ লিওনেল মেসি। যেমন তোমার কিছুক্ষণ আগে অ্যাকচুয়ালি ইএসপিএন দিয়েছে যে সিন্স মেসি টাচড রড্রিগোস নেক হি ইজ এ ডিফারেন্ট প্লেয়ার, বাট গুড ফর ইট, টাচ ইজ নেক অল ইউ ওয়ান্ট ইফ দিস ইজ দ্য আউটকাম। একটু রড্রিগোর ডিপার জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করতে চাই। এটা হচ্ছে একটা চার্ট যেটা আমি রিসেন্টলি আমাদের রিয়াল ডিল পডকাস্টের জন্য তৈরি করেছি। এখানে রড্রিগোর নন পেনাল্টি এক্সপেক্টেড গোলস আর অ্যাকচুয়ালি সে যে গোল দিয়েছে সেটা আছে, গোল্ডেন লাইনটা হচ্ছে নন পেনাল্টি এক্সপেক্টেড গোলস, এবং আপনারা ভায়োলেট বা বেগুনি রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল গোলস। এবং গোলসের এটা 10 গেম রোলিং অ্যাভারেজ, প্রত্যেক 10 ম্যাচ পরপর অ্যাভারেজ করে সেটা হচ্ছে এই চার্টে প্লট করা হয়েছে। এখানে আমরা একেবারে 2019-20 মৌসুম থেকে বর্তমান মৌসুমের এই লাস্ট যে রিয়াল মাদ্রিদ ম্যাচ খেললো সেই ম্যাচের আগ পর্যন্ত ডেটা এখানে আছে। আমরা দেখেছি জিদানের সময় কিন্তু তার এক্সজি এবং সে গোল যে স্কোর করছে এই রোলিং অ্যাভারেজটা সবসময়ই কাছাকাছি ছিল। প্রথম মৌসুমে একটু একটা ডিপ ছিল, একটা ব্যাপার ছিল, কিন্তু এরপরে আস্তে আস্তে দ্বিতীয় মৌসুম থেকে ব্যাপারটা নিউট্রালাইজ হওয়া শুরু হয়। আনচেলত্তি যখন প্রথম আসেন
তখন থেকে আসলে থিং স্টার্টেড টু পিক আপ। মাঝখানে রড্রিগোর এই যে 2022-23 মৌসুমের শেষ দিকে গিয়ে একটা গোল স্কোরিং বার্স্ট আসে, তখন অ্যাকচুয়ালি আমরা অলরেডি লালিগা হেরে বসে আছি 30-32 ম্যাচ পর। এরপর রড্রিগো অনেকগুলো গোল দিয়েছিল। এই মৌসুমে কিন্তু তার স্টার্টটা তেমন ছিল না। এই মৌসুমে তার প্রথমে স্টার্টটা খুবই বাজে ছিল, মানে সে চান্স ক্রিয়েট করছিল, তার এক্সিট আপনারা দেখতে পারবেন একদম ডান দিকে যদি দেখেন গোল্ডেন লাইনটা অনেক উপরে, বেগুনি রঙের লাইনটা অনেক নিচে। বাট আস্তে আস্তে সেটাও কিন্তু সেই যে গত 4-5 ম্যাচে, আই থিঙ্ক সে গত 3 ম্যাচে গোল দিয়ে টোটাল গোল ইনভলভমেন্ট তার 10-এর কাছাকাছি, উইচ ইজ বিজার নাম্বারস। মানে 3 ম্যাচে 10টা গোল ইনভলভমেন্ট, ইটস নট লাইক নর্মাল নাম্বারস ফর এনি ইভেন এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। রড্রিগোর এই ব্যাপারটা একটা বড় পরিবর্তন যেটা হয়েছে, হি স্ট্রাইকিং দ্য বল ভেরি হার্ড। রড্রিগোর এবং ভিনিসিয়াসের দুইজনের ব্যাপারে এটা আমার একটা অনেক পুরনো অভিযোগ ছিল, যে তাদের স্কিল আছে না আছে যাই আছে না কেন, তারা যখন অ্যাকচুয়ালি বল স্ট্রাইক করে দে আর অলওয়েজ লুকিং ফর দ্য চিকি ফিনিশ, যে ওই গোলকিপারের হাতের নিচ দিয়ে মারলাম, বা একটু নাটমেক করার চেষ্টা করলাম, চিপ করার চেষ্টা করলাম, নিয়ার পোস্টে বড় জোরে শট না নিয়ে ফার পোস্টে কার্লিং শট নেওয়ার চেষ্টা করলাম, আরও মানে কম পেস নিয়ে। এই জিনিসগুলো কিন্তু তাদের ক্যারিয়ার থেকে অনেক গোল কমিয়েছে। স্পেশালি এই ইন্টারন্যাশনাল ব্রেক থেকে আসার পর আনচেলত্তি আসলে রড্রিগোর সাথে কী ধরনের কাজ করেছেন ওইটার ডিটেলস আমরা জানি না, বাট আমি এটা অন্তত অনেকটা শিওর হয়ে বলতে পারি যে আনচেলত্তি অবশ্যই রড্রিগোকে একটা 400 পেজের ডকুমেন্ট ধরায় দেন নাই, যে এই 400 পেজ পড়ে আসো, এরপর তুমি ফিনিশিংয়ে সব শিখে যাবে, অথবা রড্রিগোকে আনচেলত্তি বসিয়ে 5 ঘন্টার কোনো ভিডিও ফিল্মও দেখাননি। আনচেলত্তির যে কোচিং অ্যাপ্রোচ, ইট মাস্ট হ্যাভ বিন ভেরি সিম্পল, যে জাস্ট স্ট্রাইক দ্য বল হার্ডার। রড্রিগো স্ট্রাইকিং আপনারা তার নাপোলির সাথে গোল দেখেন, বা লাস্ট ম্যাচে যে গোল দিয়েছেন। আমি রড্রিগোকে তার রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে কনসিস্টেন্টলি এত জোরে শট নিতে এখন পর্যন্ত দেখিনি, সে গত কয়েক ম্যাচে যেভাবে শট নিচ্ছে। এবং এটা সে মানে নিজে ইউটিউব ভিডিও দেখে শিখিনি, এটা তাকে কার্লো আনচেলত্তি শিখিয়েছেন। ঠিক যেমন কার্লো আনচেলত্তি ভিনিসিয়াসের পুরো ফিনিশিংয়ের ব্যাপারটাকেই পাল্টে ফেলেছেন, জাস্ট ছোট একটা কথা বলে যে টেক ফিউয়ার টাচেস বিফোর শুটিং। ভিনিসিয়াস শুট করার আগে অনেক টাচ নিত, এখন ভিনিসিয়াস শুট করার আগে এত টাচ নেয় না, ভিনিসিয়াস এখন অনেক গোল দেয়। সো এই ব্যাপারগুলো কার্লো আনচেলত্তির, এই যে প্লেয়ারকে আসলে 400 পেজের ডসিয়ার দেওয়ারও দরকার নেই, 5 ঘন্টার ভিডিও ফিল্ম দেখারও দরকার নেই, ওই হুয়েগোডে পজিশনাল প্লেয়ার ব্যাপারে বিশাল বিশাল লেকচার দেওয়ারও দরকার নেই। হিউম্যান লেভেলে প্লেয়ারের সাথে হয়তো এই ধরনের ছোটোখাটো ইন্টারাকশন বা ছোটোখাটো কনভারসেশনই একটা প্লেয়ারের ফর্মকে, যেখানে রড্রিগো ওয়াজ, আই কল্ড হিম দ্য ওয়ার্স্ট প্লেয়ার ইন দ্য টিম ইভেন লাইক 3-4 weeks ago, he's probably the best player in the team right now. আমি এখানে জিসানের আগে আমি ঝাঁপিয়ে পড়তে চাই ভিনিসিয়াসের কমেন্টটা নিয়ে, যে ফুটবল at the core of the game, it's one of the most simplest games that has ever played with one of some of the simplest rules that ever exists. তোমার আসলে সোজা জিনিসকে কমপ্লেক্স করার কোনো মানে হয় না। তোমার আমার কার্লো আনচেলত্তি কোচিং অ্যাপ্রোচের জিনিসটা ভালো লাগে, যে বয়স হয়েছে এখন, উনার উন্নয়নে কথাবার্তা বলতে পছন্দ করেন প্রেস কনফারেন্সে, তো তার অনেক ধ্যান ধারণা বা অনেক অ্যাপ্রোচ গুলো আসলে ফুটে আসে। তারই একটা ছিল ভিনিসিয়াস জুনিয়রকে যে বলা যে অনেক টাচ নিচ্ছ, কম টাচ নাও, বা ভালভার্দেকে বলা যে শট নিলে গোল হবে টাইপের, seems very obvious, but had they been said towards Vinicius, যে আচ্ছা Vinicius, you are taking like 5 extra touches, you can do it in 3, I'm sure, but at the way he delivered it clearly worked. Vinicius Junior এবং রড্রিগো both are the next generation of Brazil football. আমি আর জিশান ব্রাজিল ফুটবল নিয়ে দুটো পডকাস্ট করেছি, এর মধ্যে দুইটা পডকাস্টে বলেছে যে পোস্ট নেইমার ব্রাজিলের নেক্সট জেন সুপারস্টার হচ্ছে রিয়াল মাদ্রিদ দলে খেলে, এবং হি হ্যাজ আ গ্রেট উইংম্যান। Gabriel Martinelli is not Brazil's next poster boy. Yes, I had to think for a minute. Gabriel Martinelli, তুমি আসলে কার কথা বলছিলে, but yeah, I agree. But হ্যাঁ, সো তোমার যেরকম করে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ প্রোডাক্ট হিসেবে এখন একটা উই সি হিম অ্যাজ আ ফাইনাল আউটপুট, রাইট? হি ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। হি ইজ নট এট হিজ সিলিং, বাট হি ইজ লাইক ডেভেলপড all his issues that he had. তো রড্রিগো আসলে তার বেশিরভাগ ইস্যুই সর্ট আউট করে ফেলেছেন, বাট এই যে ব্রাজিলিয়ান ফুটবলের প্লেয়ার বেসড অ্যাপ্রোচটা থেকে বের হয়ে ডিসিশন বেসড অ্যাপ্রোচ অ্যান্ড টেকিং দ্য মোস্ট অবভিয়াস ওয়ে টু স্কোর দ্য গোল, দিস ইজ peak Ronaldo/Romario in the 90s. Ronaldo used to shoot the ball with a huge amount of energy. Adriano shot the ball with that much amount of energy, and Romario is the one who used to score the most obvious goals. So
from a perspective of Brazilian strikers understanding how their greats played football, this is refreshing to see again. অলরাইট, জি স্যার। এখানে এরিক যেহেতু ব্রাজিলিয়ান ফুটবলের মানে নেক্সট সুপারস্টারের কথা বলে ফেলেছে, মানে তুমি যদি কারো যদি এখনো পর্যন্ত সন্দেহ থাকে যে না ভিনিসিয়াসকে দিয়ে আসলে হবে না, আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ব্রাজিলের নেক্সট সুপারস্টার রিয়াল মাদ্রিদই খেলে, কারণ প্রবাবলি পরের মৌসুমে 3টা টপ স্পটেই দেখা যাবে যে 3টা ব্রাজিলিয়ান ছেলে খেলাধুলা করছে। দ্যাট ক্যান হ্যাপেন, কারণ প্যাসিফিকের ওই পারে এনরিক এই মুহূর্তে যে ধরনের ফর্মে আছেন বা যেগুলো উনি শুরু করেছেন, মানে এটাতে আসলে খুব বেশি দিন ওয়েট করতে হবে না। জি স্যার, একটু আমার ইন্টারজেক্ট করতে হবে। এই রড্রিগো এই ফর্মে ফেরার আগে তোমার আই থিঙ্ক ব্রাজিল আর্জেন্টিনা যে খেলা এবং ব্রাজিল উরুগুয়ে যে খেলা হলো, ওই 2টা ম্যাচে ব্রাজিল হেরেছে। তখন একটা গ্রুপ চ্যাটে আমি হচ্ছে রড্রিগো স্টিল হ্যাজেন্ট পিকড আপ ফর্ম, তো তখন একজন বললো যে রড্রিগো আসলে ব্রাজিলে খেলে রিয়াল মাদ্রিদ কোটায়। তখন আমি এটা রিপ্লাই দিয়েছিলাম, আর ও তো রিয়াল মাদ্রিদে খেলে ব্রাজিল কোটায়। সো So from there on 3 ম্যাচে 10টার বেশি গোল ইনভলভমেন্ট ইজ জাস্ট অ্যান ইনসেইন স্ট্যাট। ইটস জাস্ট আনবিলিভেবল। আরেকটা জিনিস এখানে অ্যাড করতে হবে আমার, সেটা হচ্ছে মানে জিনিসটা না এই ধরনের খেলোয়াড়দের ব্যাপারে ইটস কামিং একটা পর্যায়ে, ইটস লাইক কামিং আউট অফ দ্য শেল এন্ড ফ্লাইং লাইক আ বাটারফ্লাই। তো ভিনিসিয়াসকে তুমি যে দেখেছো, অনেক মানুষ বলছিলেন যে ইটস জাস্ট গুড ফর্ম, ইট উইল গো অ্যাওয়ে। ইট ডিড নট গো অ্যাওয়ে বিকজ দিস গাইজ আর লাইক এক্সট্রিমলি ট্যালেন্টেড, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কারণ তাদেরকে যখন পিক আপ করা হয়েছে, ইটস নট যে 1 বছরের হাই স্কুল লুকা জোভিচ স্টাইলে তাদেরকে পিক আপ করা হয়েছে। তাদেরকে বিশাল একটা ট্রাজেক্টরি বিবেচনা করে 3 জনকেই পিক আপ করা হয়েছে একটা টাইম। সো তাদেরকে যদি নার্চার করতে না পারা যায়, সেটার ব্যর্থতাও রিয়াল মাদ্রিদের। কিন্তু যদি নার্চার করা হয়, এটা একদম ওই যে রোমারিওর গোলের মতো অবভিয়াস যে একটা টাইমে দে উইল কাম আউট অফ দেয়ার শেল, দে উইল লাইক রিয়ালাইজ যে আমি আসলে এটা করতে পারি। সামটাইমস জাস্ট আ মেন্টাল ব্লক। এখন রড্রিগো যখন স্যান্টোসের প্রথম দলে খেলেছেন, তখন কিন্তু তার বয়স এরকম এনরিকের মতোই। উনি এত এক্সপ্লোসিভ ছিলেন না, কিন্তু হি শোড এনাফ গ্লিমসেস যে উনি যথেষ্ট ডাইরেক্ট এবং হি ক্যান হিট দ্য বল। এবং রিয়াল মাদ্রিদ হয়ে যখন প্রথম গোল করা শুরু করলেন, ভিনিসিয়াসের আগে কিন্তু হিজ শর্ট পাওয়ার ওয়াজ সামথিং যেটা মানুষ নজরে পড়েছিল। বাট দেন अगेन দ্যাট মেন্টাল ব্লক সামহাউ কিকড ইন, ওনার পজিশনাল চেঞ্জের কারণে হোক বা পারিপার্শ্বিকতার কারণে হোক। সো হি ইজ জাস্ট কামিং আউট অফ ইট। জিনিসটা আমি এইভাবে দেখি আর কি। গুড নিউজ ফর আস যে এখন এই ডাইরেক্ট ফুটবলের অ্যাপ্রোচটা হি ইজ গেটিং মোর ইউজ টু ইট। আর এই গত 3 মৌসুম জুড়ে যেই তর্ক বিতর্কের মধ্যে সবাই দিন পার করেছে যে তিনি ডানে খেলবেন না বামে খেলবেন, এখন আসলে আর কোনো ডান বাম নাই। জুড বেলিংহাম চলে আসার ফলে এখন আসলে দুইজনই এখন ফরওয়ার্ড। সো দে ক্যান জাস্ট প্লে আপ ফ্রন্ট, দে ক্যান চেঞ্জ দেয়ার পজিশন অ্যামং দেমসেলভস। এনরিক আসলে প্রবাবলি আনচেলত্তি যদি থাকেন বা আনচেলত্তি ঘরানার কোনো কোচ যদি আসেন, আমি জানি না কে আসবেন, উই আর গোনা সুইচ ব্যাক টু 4-3-3 এন্ড সেখানেও আসলে ডান বাম ডানের চাইতে বরং অ্যাসিমেট্রিক হাজার হাজার ফরমেশন ট্রাই করার মতো অপরচুনিটি এরা দুইজন এখন আমাদেরকে দিবেন, কনসিডারিং যে আমরা ইভেন্চুয়ালি উইল গেট আ ফরওয়ার্ড অফ আওয়ার ওন। আনচেলত্তির এখানে কিছু জিনিস খুব ইমপ্রেসিভ। যেমন তুমি দেখো, একটা সময় কামাভিঙ্গা যখন প্রথমে আসেন, আই এম প্রিটি শিওর ইফ আনচেলত্তি স্টেজ নেক্সট সিজন, এনরিক প্রথম 6 মাসে খুব বেশি ম্যাচ খেলবে না। এবং এটা আনচেলত্তির একটা স্টাইল। উনি কিন্তু তোমার যখন কামাভিঙ্গা প্রথমে আসেন, কামাভিঙ্গাকে প্রথম 6 মাস লিগের ছোটোখাটো ম্যাচে ছোট থেকে ছোট ভুলের জন্য হাফ টাইমের পর উঠিয়ে দিয়েছেন। তখন এটা দেখতে অনেক অবাক, আরে 18 বছরের একটা প্লেয়ারের সাথে এই কাজ করছেন কেন? ওই একই কোচ যখন 18 বছরের প্লেয়ারকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোমার ক্রুশাল মোমেন্টে নামিয়ে দেয় এবং ওই প্লেয়ার তোমার সেখানে তোমার বড় ভূমিকা রেখে দলকে জিতিয়ে আনে, ওইটার ইম্প্যাক্ট কিন্তু তাকে যে ওই লিগের ম্যাচে বসিয়ে দেওয়া ছিল 45 মিনিট পর, তার থেকে অনেক বড়। অ্যান্ড আই এম প্রিটি শিওর লাইক এটার জন্য আমার আনচেলত্তির ম্যান ম্যানেজমেন্টটা নিয়ে আমরা মূলত আজকে কথা বলছি। এটা আমার কাছে নতুন করে ফ্যাসিনেটিং লাগছে যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হি হ্যাজ অলওয়েজ ডেল্ট উইথ দ্য টপ ডগস। সে হচ্ছে তোমার রোনাল্ডো নাজারিয়া থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সবার রেজিউমেতে হচ্ছে কার্লো আনচেলত্তির নাম আছে। আই ক্যান মেক মাই মাইন্ড, হ্যাঁ কার্লো আনচেলত্তি জিনেদিন জিদান থেকে শুরু করে কাকা, রিভালদো, রোনালদিনো সবার কোচ ছিলেন। এদের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ভালো করেছেন, টিকে এসেছেন, দ্যাটস ওকে। বাট কার্লো আনচেলত্তি যে আসলে ভিনিসিয়াস কামাভিঙ্গাদেরও
বরং এর থেকেও ভালোভাবে ম্যানেজ করছেন। দ্যাট ব্লোজ মাই মাইন্ড টু বি অনেস্ট। আমার এখানে হ্যাঁ, তো প্লিজ যারা প্লিজ প্লিজ। সামনের ফেতে যাওয়ার আগে আসলে কিছু পয়েন্ট এখানে না অ্যাড করলেই নয়। তোমার রিয়াল মাদ্রিদের ফুটবল খেলোয়াড়রা যারা হচ্ছে এই মুহূর্তে যাদের নাম নিয়ে কথা বলছি আমরা, কামাভিঙ্গা, রদ্রিগো অথবা ভিনিসিয়াস জুনিয়র, সো এই সকল প্লেয়ার কিন্তু প্রচন্ড রকম এক ইমোশনালি রেজিলিয়েন্ট, আর দুই হচ্ছে দে হ্যাভ অল গন থ্রু আ সিরিয়াস লেভেল অফ আপস অ্যান্ড ডাউন ভেরি আর্লি ইন দেয়ার ক্যারিয়ার। দেখো, ইটস ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড একটা খেলোয়াড়কে 18 বছর বয়স হওয়ার আগে রিয়াল মাদ্রিদের মতো বড় দলে কিনে নেওয়া, ইটস আ হিউজ গ্যাম্বল। তো মেন্টাল দিক থেকে কিন্তু মানে এটা এই সেইখান থেকে টু হিট দ্য গ্রাউন্ড রানিং, দিস ইজ সিগনিফিক্যান্টলি হার্ড। আমরা ভিনিসিয়াস জুনিয়রকেও দেখেছি স্ট্রাগল করতে, আমরা রদ্রিগোকেও দেখেছি স্ট্রাগল করতে, এবং একই সাথে জাস্ট বিকজ কামাভিঙ্গা went through the or came up through the European level of European football, it doesn't necessarily mean that he had a rosy start to life as well. কামাভিঙ্গার তোমার যেই ফ্রেঞ্চ প্যারিসের চারপাশে যেই সাবার্বে হচ্ছে তিনি বড় হয়েছেন, দিস সাবার্বস আর নোন ফর ক্রাইম হটবেডস ইন মেনি ওয়ে। বিগত কয়েক মাসের কিছু প্যারিসে বড় বড় দাঙ্গা হওয়ার পিছনের মূল কারণ হচ্ছে এই সাবার্বগুলোতে অস্থিরতা। সো ইটস ভেরি ইজি, তোমার সাথে দেখা গেল তুমি কামাভিঙ্গা ফুটবল প্র্যাকটিস ছেড়ে ফিরছেন, তার this sounds like a Mohammadpur thing, but you can just literally get your legs broken for looking at the wrong way. So সেইখান থেকে উঠে এসে রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে খেলা বা ইমোশনালি রেজিলিয়েন্ট না হলে তাকে লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্ট্রাল মিডফিল্ডার, সিডিএম, সিএম, শ্যাডো স্ট্রাইকার একাধিক রোলে খেলানো, এবং হি ইজ ডেলিভার্ড। সেম উইথ রদ্রিগো অ্যাজ ওয়েল, same with Vinicius Junior as well. We have seen where Vinicius Junior was. We knew he was a resilient player, but it was very hard for him to succeed in the beginning. তো আমার কাছে তোমার জিদান এবং তোমার কার্লো আনচেলত্তি দুজনেরই এই জিনিসটা খুব ভালো লেগেছে, যে the way they handled these players, instead of discarding them, they actually brought them out of it. জিদানের ব্যাপারটা একটু ছোট করে অ্যাড করতে চাই। পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ ইন্টিমিডেটিং জিদান ক্যান বি। যেমন কার্লো আনচেলত্তি তো মনে করো হি হ্যাজ এ জলি ক্যারেক্টার, হি হ্যাজ লাইক আ ভেরি, কি বলবো, মানে তোমার ওই ওল্ড কমফোর্টিং গায়ের একটা ক্যারেক্টার কার্লো আনচেলত্তির আছে। বাট কার্লো আনচেলত্তিকে সবসময় মানে এই জেনারেশনের প্লেয়াররা কোচ হিসেবেই দেখেছে, তাকে কিন্তু আসলে অপোনেন্ট হিসেবে বা প্লেয়ার হিসেবে তাকে মানে সরাসরি এই জেনারেশনের প্লেয়াররা দেখেনি। বাট জিদানকে কিন্তু এই জেনারেশনের প্লেয়াররা প্লেয়ার হিসেবে দেখেছে, যে দিস গাই ডাজন্ট গিভ আ ফাক অ্যাবাউট ওয়ার্ল্ড কাপ ফাইনাল অফ অল থিংস। সো সে আসলে তোমার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে জিদান ক্যান বি ইন্টিমিডেটিং রিগার্ডিং দ্যাট। তখন আসলে মনে করো যখন সামওয়ান লাইক মার্কোস ইয়োরেন্তে আর সামওয়ান লাইক মার্টিন ওডেগার্ড ভাবে যে যেই লোক মানে ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই ধরনের কাজ করে আসতে পারে, হি ডাজন্ট গিভ আ শিট অ্যাবাউট মাই গেম টাইম। ইফ হি ওয়ান্টস টু প্লে মি হি উইল প্লে মি, ইফ হি ডাজন্ট ওয়ান্টস টু প্লে মি হি উইল নট প্লে মি। এবং ফেদে ভালভার্দের একটা ইন্টারভিউ পড়ছিলাম আমি, সেখানে আসলে ফেদে ভালভার্দে এই কথাটা বলেছিলেন যে আমি যখন প্রথম রিয়াল মাদ্রিদের সিনিয়র টিমের ড্রেসিং রুমে ঢুকি জিদান আসার পর, ফেদে ভালভার্দে কিন্তু জিদান যেই সিজনে ওই চলে যান এরপর আবার ফিরে আসেন, ওই সিজনের শুরু থেকেই ফেদে ভালভার্দে ফার্স্ট টিমের সাথে ছিলেন। যে আমি শুরু থেকে যখন ঢুকে দেখতাম যে লুকা মডরিচ দাঁড়িয়ে আছে, টনি ক্রুজ দাঁড়িয়ে আছে, আমার তাদের সাথে গিয়ে কথা বলতেও একসময় হেজিটেশন হতো আমার। এবং অন টপ অফ দ্যাট ওই টিমের একসময় আমি দেখলাম যে ম্যানেজার জিদান, যাদের সাথে হয়তো কথা বলতে টনি ক্রুজ, লুকা মডরিচদেরও একসময় হেজিটেশন হতো। বাট ফেদে ভালভার্দে অ্যাকচুয়ালি এক্সপ্লেন যে এই জিনিসটা থেকে আমাকে জিদানই বের করে এনেছে, যে তুমি একটা আলাদা প্লেয়ার, টনি ক্রুজ, লুকা মডরিচ আলাদা প্লেয়ার, তোমার একটা আলাদা জায়গা আছে। এবং আমরা এখন ফেদে ভালভার্দের তোমার মূল দলে ইনক্লুশন নিয়ে আমরা কার্লো আনচেলত্তির কথা বলি, বাট ফেদে ভালভার্দেকে কিন্তু সেই 2019 সাল থেকে মানে রেইনিং ব্যালন ডিওর উইনার লুকা মডরিচের উপরে জিনেদিন জিদান খেলিয়ে এসেছেন। সো জিদানের কোচিংয়ের রেসপেক্টটাতে ওই জিনিসটা আছে, হি ক্যান বি অ্যাজ ইন্টিমিডেটিং অ্যাজ এনি ওয়ান, বাট দেন হি ক্যান বি অ্যাজ কমফোর্টিং অ্যাজ এনি ওয়ান টু। আমরা আজকের আলোচনাটা আর লম্বা করবো না, মাদ্রিদ বেতার প্রাইমের ব্যাপারে আমাদের কিছু ঘোষণা আছে। দর্শক আপনারা অনেকেই জানেন আমাদের একটা পেইড টিয়ার আছে, একটা পেইড ফেসবুক গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমাদের 2টা সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে। একটা হচ্ছে 3 মাসের, সেটার মূল্যমান বাংলাদেশি টাকা 250 টাকা, এবং আরেকটা হচ্ছে 6 মাসের, সেটার বাংলাদেশি টাকায় মূল্যমান 400 টাকা। এখানে আমরা কিছু পরিবর্তন এনেছি। ডিসেম্বরের আজকে কত তারিখ, 4 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাদের মাদ্রিদ বেতার প্রাইমের সাবস্ক্রিপশনটা আবারও খোলা থাকবে। আপনারা আজকে কালকের মধ্যেই হচ্ছে নতুন
জয়েন করার যেই ইনফরমেশন সহ লিঙ্কটা সেটা পেয়ে যাবেন। এখানে ছোট্ট একটা এডিশন হচ্ছে, আমাদের যে 6 মাসের সাবস্ক্রিপশনটা সেটা আর শুধু 6 মাসের জন্য না, আপনারা যদি কেউ ডিসেম্বরে সাবস্ক্রাইব করেন সেটা পুরো সিজনের শেষ পর্যন্ত মাদ্রিদ বেতার প্রাইমের সব ধরনের কন্টেন্ট আপনারা উপভোগ করতে পারবেন। মাদ্রিদ বেতার প্রাইমে আমরা গত মাস দুয়েক একটু অনিয়মিত ছিলাম আমাদের ব্যক্তিগত কিছু কাজে, বাট উই আর ফাইনালি past that phase. We are back to provide you with content as we used to do before. সো সেখান থেকে মাদ্রিদ বেতার প্রাইমে আপনারা যদি জয়েন করেন, মাদ্রিদ বেতার প্রাইমের কিছু পার্টস হচ্ছে আমাদের একটা কিউএনএ এপিসোড হয়, যেখানে দর্শকরা, মাদ্রিদ বেতার প্রাইমের দর্শকরা আমাদেরকে ফুটবল, জীবন, ভূগোল, পৌরনীতি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের আমরা উত্তর দিই। এটা হচ্ছে আমাদের একটা সেগমেন্ট। যে কোনো ম্যাচের পোস্ট ম্যাচ যে ডিসকাশনগুলো, ম্যাচের পরের সেই ম্যাচকে ব্যবচ্ছেদ করার যে ডিসকাশনগুলো, সেগুলো আমাদের মাদ্রিদ বেতার প্রাইমে হয়ে থাকে। বাট এছাড়াও রিয়াল মাদ্রিদের বাইরের অন্যান্য ফুটবলের যে আনুষঙ্গিক ব্যাপার আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা রেগুলার কিছু এপিসোড আয়োজন করে থাকি মাদ্রিদ বেতার প্রাইমে। এই সুবিধাগুলো যদি আপনারা নিতে চান তাহলে মাদ্রিদ বেতার প্রাইমে জয়েন করতে পারেন। কিভাবে জয়েন করবেন সেই ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। মাদ্রিদ বেতার প্রাইমের এক্সিস্টিং মেম্বার যারা আছেন তাদের জানুয়ারি মাসের আগে কোনো রিনিউয়ালের চিন্তা নেই। জানুয়ারির পরে আপনারা কিভাবে রিনিউ করবেন সেই ঘোষণা মাদ্রিদ বেতার প্রাইমের গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বিফোর উই ক্লোজ আউট, এনিথিং টু অ্যাড জিসান, এরিক? হ্যাঁ, আমার একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে গত ইউরোর ড্র অনুষ্ঠানটা যারা দেখেছেন তারা অনেকেই দেখেছেন যে ইউরোর ড্রতে মিউজিকটা হ্যাক হয়ে গিয়েছিল, তো পিছনে খুব উইয়ার্ড একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছিল আর কি। এই এরকম অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো প্রত্যেক সপ্তাহে ফুটবল নিয়ে ঘটে, এবং এই জিনিসগুলো নিয়ে আমরা ইউজুয়ালি মাদ্রিদ বেতারে যখন কেউ প্রশ্ন করেন তখন তাদের প্রশ্নের উত্তর দেই না। মাদ্রিদ বেতার প্রাইমে কিন্তু আমরা এইসব প্রশ্নের উত্তর দেই। সো মাদ্রিদ বেতার প্রাইমের সাবস্ক্রিপশন নিয়ে যে বলা, এটা শুধু আপনাদের এন্ড থেকে না, আমাদের জন্য ইট সার্ভস লাইক অ্যাজ আ মোর ওয়াইডার প্ল্যাটফর্ম টু টক অ্যাবাউট ফুটবল। বাট যেহেতু আমাদের মোর ইনভলভমেন্ট দরকার হয় জিনিসটাতে, এই কারণেই জিনিসটাকে মাদ্রিদ বেতার প্রাইমের ওই টিয়ারটাতে নিয়ে যাওয়া। এবং যারা মাদ্রিদ বেতার প্রাইমে আছেন তাদের জন্য আরেকটা জিনিস, এটা আগামীকালকে আমরা বলে দিব, সেটা হচ্ছে যারা এতদিন আছেন তাদের লয়ালিটির রিওয়ার্ড ওয়াইজ আমরা যেটা চিন্তা করছি যে সামনের সেগমেন্টে তাদের জন্য অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা হয়তো আমরা দিতে চেষ্টা করবো আর কি, পার্ট অফ আওয়ার লয়ালিটি প্রোগ্রাম। সো স্টে টিউনড, আমরা আগামীকালকে হয়তো এই জিনিসগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। আর যারা আজকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিলেন, শুনলেন, সেই কোভিড সময়ের মতো আমাদের আসলে আজকে অনেকদিন পরে তিনজনের একসাথে হওয়া। So I want to take the opportunity to say thank you everyone. ইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান যারা জয়েন করলেন। আমরা খুব সুন হচ্ছে মাদ্রিদ বেতার প্রাইমের বিষয়ে যেই আলোচনাগুলো করলাম সেগুলো নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। টেক কেয়ার।